আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা শতকরার দ্বিতীয় ক্লাসটা শুরু করব। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। খুশির খবর একটা যে চাকরির পরীক্ষার বয়সসীমা 32-এর প্রজ্ঞাপন দিয়েছে। 2 বছর মানে অনেক, 2 বছর অনেক সার্কুলার পাবেন। যাদের বয়স মানে 32 হয়, যাদের বয়স বেড়েছে তাদের তো খুশি হওয়ার কথা। তো যাই হোক, 32-এর প্রজ্ঞাপন দিয়ে দিয়েছে, এখন ঝামেলা নাই আর, মানে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। প্রজ্ঞাপন যেহেতু হয়ে গেছে, গেজেট হয়ে গেছে, ঠিকঠাক মতো পড়াশোনা করেন, সার্কুলার আসা শুরু করলে আসতেই থাকবে। ক্লিয়ার? ওকে, তো শতকরাটা আমরা শুরু করেছিলাম। আজকে কিছু অঙ্ক সমাধান করব, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান করব। ঠিক আছে? উপস্থিতি কম কেন? সপ্তাহে 2-3টা ক্লাস এই আপনারা করতে পারেন না? কি বলবো আর। আচ্ছা শুরু করি, আর মনে হয় আসবেন আজকে। সাউন্ড ঠিক আছে? সাউন্ড কম কেন মনে হচ্ছে? তাহলে কি সাউন্ড ঠিক আছে এখন? ওকে, তো আমরা আজকে ঐকিক নিয়মের যে শতকরার প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। ঠিক আছে? ঐকিকের শতকরা 60টি টাইপের অঙ্ক আমরা শেষ করেছি, আজকে 8 থেকে শুরু করব। কথা বুঝতে পারছি? পরীক্ষার যে অ্যান্সার শিট ছিল গত সপ্তাহে সেটা আজকে রাতে দিয়ে দিব, এবং আমরা ইনশাল্লাহ 20টারও বেশি ক্লাস নিয়ে ফেলেছি। যারা এখনো সবগুলো ক্লাস করেন নাই দ্রুত শেষ করে ফেলবেন, অর্থাৎ পিছনের ক্লাস যদি কারো জমে থাকে দ্রুত বেগে শেষ করে ফেলবেন। 31 নম্বর প্রশ্নে বলছে 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাশ করলে শতকরা কতজন পাশ করলো? তো ঐকিক নিয়ম যারা বুঝে আসছেন বা আমি করাইছি, যারা ক্লাসগুলো করছেন, তাদের এগুলো পানির মতো সহজ মনে হবে। আচ্ছা, প্রশ্নে চেয়েছি কি পাশ করলো কতজন। ঐকিক নিয়ম হতে আমরা জানি প্রশ্নে যেটা চায় সেটা শেষে লিখতে হয়। তাহলে কি লিখব? যে 480 জনের মধ্যে পাশ করে 288 জন। একজনের মধ্যে পাশ করে কি কম পাশ করবে, তাহলে 480 ভাগ। অতএব শতকরা কতজন পাশ করলো এর মানে কি 100তে কতজন পাশ করবে। 480তে পাশ করে 288, একজনের মধ্যে কম পাশ করবে তাই ভাগ, 100 জনের মধ্যে বেশি পাশ করবে তাই 100 উপরে 100 গুণ। ঠিক আছে? 0 0 কাটা, এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে 6, 6 10 60 জন হচ্ছে আনসার। 100তে 60 জন পাশ করা মানে অপশনে 60% থাকতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি? খুব সহজ ম্যাথ। যে 480 জনের মধ্যে পাশ করে এত, একজনের মধ্যে কম পাশ করবে, শতকরা পাশ মানে 100তে কয়জন পাশ করবে। না বুঝলে আমাকে বলবেন। চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বে 1000 টাকার চালের বর্তমান মূল্য 1250 টাকা হলে চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল? প্রশ্নে কিন্তু এখানে বৃদ্ধিটা চেয়েছে। প্রশ্নে কি বৃদ্ধিটা চেয়েছে, তাহলে আমাকে বৃদ্ধি বের করতে হবে। মূল্য বৃদ্ধি, 1000 টাকার চাল 1250 টাকা হয়েছে, মানে কত টাকা বৃদ্ধি পেয়েছে বলেন তো? 250 টাকা বৃদ্ধি পেয়েছে, তাই না? 250 টাকা। তাহলে
আমাদের বলছে শতকরা কত বৃদ্ধি পেল। তাহলে দেখেন 1,000 টাকায় বৃদ্ধি পায়, বা ভাষাটা লিখবেন 1,000 টাকার চালে বৃদ্ধি পায় 250 টাকা, 1 টাকায় বৃদ্ধি পাবে কি কম। আমরা তো দেখবো শতকরা 100তে কত বৃদ্ধি পেয়েছে, এই শতকরা বলছে না, 2 শূন্য কাটা 0 কাটা 25, 100 টাকায় 25 টাকা বৃদ্ধি পাওয়া মানে 25%। অ্যান্সার শেষ, খুব সহজ। এখন পরীক্ষার হলে কি এত সময় নিয়ে করব? পরীক্ষার হলে আর একটু সংক্ষেপে করব। কিভাবে সংক্ষেপে করব দেখাই দিচ্ছি, মুখে মুখে। এই দেখেন, এখানে দেখতে পাচ্ছি 250 টাকা বৃদ্ধি পায়, তাহলে 1,000 টাকায় বৃদ্ধি পায় 250 টাকা, 1 টাকায় কম বৃদ্ধি পাবে তাই ভাগ, 100 টাকায় বেশি বৃদ্ধি হবে তাই 100 গুণ। মানে এইটুকু আমার ক্যালকুলেশন, আমি পরীক্ষার হলে এইটুকু কাজ করবো, এগুলো কিচ্ছু করবো না। বুঝতে পারছি? এই দুটো না বুঝলে আমাকে কোশ্চেন করেন। বাজার থেকে 250টি আম কিনে আনার পর তার মধ্যে 15টা আম পচা পাওয়া গেল, শতকরা কতটি আম ভালো ছিল। এখানে কিন্তু প্রশ্নে চাইছে কি আউটপুট, সবসময় আমাদের নজর থাকবে আউটপুটের উপরে। আউটপুট কি ভালো, তা প্রশ্নে কি ভালোর সংখ্যা দেওয়া আছে? দেয়া নাই, তা বের করেন ভালো আম। তো খেয়াল করি 250টা আমের মধ্যে 15টা পচা, তার মানে 235টা ভালো নাকি, তাই না? তাহলে বলতে পারেন 250টি আমের মধ্যে ভালো আম কতটি? 235টি। তো একটা আমের মধ্যে অবশ্যই ভালো আম কম পাবো আমরা, বলছে কি শতকরা, তার মানে কি 100টা। তাহলে 235 গুণন 100, আর এখানে 250 ভাগ হয়ে যাবে। তো 0 কাটা যায়, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে হয় 5, এটাকে 5 দিয়ে ভাগ করলে হয় 2। ঠিক আছে, এবার 5 দিয়ে এটাকে ভাগ করবো, 4 5 20 থাকে 3, 5 7 35, 7 94টি, 47 আর 2 গুণ করলে 94। যারা বুঝতে পারি নাই, 250টা আমের মধ্যে ভালো ছিল 235টা, একটা আমের মধ্যে কম ভালো পাবো তাই ভাগ, 100টার মধ্যে বেশি পাবো তাই 100 গুণ। 0 কাটলাম, এটাকে 5 দিয়ে ভাগ করলে হয় 5, এটাকে 5 দিয়ে ভাগ করলে হয় 2, 5 দিয়ে এটাকে ভাগ করলে হয় 47, 47 আর 2 গুণ করলে 94 টাকা। যাদের কাছে শীট আছে সবাই দাগান, 37 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই শীটে লেখেন 37 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সবাই লিখে রাখেন। হ্যাঁ, ভিবিআই দ্রুত লেখেন, এটা পরীক্ষায় আসতে পারে, রিপিট হয় মাঝে মাঝে। 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে? একটু বড় প্রশ্ন। 8 জন লোক যদি কাজ করে তাহলে 12 দিনে পারে, তো 2 জন লোক কমাবো মানে কি 6 জন লোক দিয়ে কাজ করাবো, তাই না? তাহলে ভাষাটা কি হবে? আমি আসলে দেখবো যে 8 জন লোক করলে যদি 12 দিন লাগে, তাহলে 6 জন লোক করলে কয় দিন লাগবে সেটাকে একটু দেখি। 8 জন লোক কাজটি করে 12 দিনে, তাহলে 1 জন লোক যদি কাজ করে, 8 জন লোক করলেই 12 দিন লাগে, আর 1 জন লোক করলে বেশি লাগবে, তাই 8 গুণ, তাই না? 8 জনের কাজ 1 জনে করতে গেলে বেশি লাগবে না? অতএব 6 জন, 6 কই পাইলাম এই প্রশ্নে, 6 কোথায়? ওই যে বলছে 2 জন লোক কমাইতে, তো 8 জন লোক ছিল, 2 জন কমাই মানে 6 জন থাকবে। তাহলে দেখি যে 8 জনের কাজটা 6 জনে করতে আসলে কয় দিনে পারে। 6 হবে নিচে, 6 দিয়ে 12 ভাগ করলে 2, 8 দেখুন 16 দিন। এখন দেখেন 8 জন লোক যখন ছিল তখন লাগতো 12 দিন, 6 জন লোক যখন করলাম এখন লাগে 16 দিন, তাহলে বেশি লাগে কয় দিন আপনারাই বলেন? বেশি লাগে কয় দিন? বেশি লাগে, আগে লাগতো 12 দিন, এখন লাগে 16 দিন, তার মানে 4 দিন বেশি লাগতেছে। এটা কি আমাদের অ্যান্সার না? শতকরা কয় দিন বেশি লাগে? তাহলে একদম ইজিলি করে ফেলবো আমরা, 12 দিনে বেশি লাগে 4 দিন, মানে আমার হাতে 12 দিন ছিল, সেই 12 দিনের পার্সপেক্টিভে 4 দিন বেশি লাগতেছে। হ্যাঁ, আর একবার বলছি, 8 জন লোক যখন ছিল 12 দিন সময় লাগতো,
6 জন লোক যখন করব 16 দিন সময় লাগবে, তাহলে আগের থেকে 4 দিন বেশি লাগে। তাহলে 12 দিনে লাগে 4 দিন বেশি, একদিনে কি কম লাগবে। অতএব শতকরা মানে কি 100 দিনে। চার দিয়ে ভাগ করলে 3, 100-কে 3 দ্বারা ভাগ করলে 33.33 হয়। এটাকে 33.33 লিখবেন, অথবা 33 সমস্ত 1/3, এই দুইটার অপশনের দুইটা একটা থাকবে। এবার একটা একদম ইজি, এই পার্টটা সংক্ষেপে করা আছে সেটা সম্ভবত, এটা এইভাবে করে করবেন। আমি একদম প্রথম থেকে বুঝাই দিই, কোনো তাড়াহুড়া নাই। 8 জন লোক করলে 12 দিন লাগে, বলছে 2 জন লোক কমাই দিলে কয় দিন বেশি লাগবে। তো আমি আগে বেশি দিনটা বাইর করি, শতকরা হিসাব পরে করি, আগে দেখি বেশি লাগে কয় দিন। 8 জন লোক যখন ছিল তখন লাগে 12 দিন, 6 জন লোক যদি করে তাহলে লাগে 16 দিন, তার মানে আগের থেকে 4 দিন বেশি লাগতেছে। তাহলে 12 দিনে যদি বেশি লাগে 4 দিন, 100 দিনে বেশি লাগবে এতদিন। অ্যান্সার শেষ। বুঝলে না লেখেন, না বুঝলে কোয়েশ্চেন করেন, না বুঝলে কোয়েশ্চেন করতে পারেন। আসলে যারা নিয়মিত ক্লাস করে তাদের অনেক কিছু আমি দেওয়ার চেষ্টা করি। সেটা কি, আমার অন্য একটা ব্যাচ আছে, মানে আপনাদের যে আগের ব্যাচটা বেসিক ম্যাথের আর একটা ব্যাচ ছিল, আপনাদের ব্যাচ 13তম ব্যাচ, আগে ছিল 12তম ব্যাচ। তো তাদের কোর্সটা প্রায় শেষের দিকে। তো কালকে চিন্তা করলাম যে যারা রেগুলার ক্লাস করছে, মানে মোটামুটি 50-60টা ক্লাস হয়ে গেছে, তো অনেক ক্লাস তারা করছে, তাদের কি করছি, আমার যে 11 থেকে 20তম গ্রেডের একটা কোর্স আছে, মোটামুটি মিডিয়াম পর্যায়ে আছে, আমরা অল্প কিছু 20-25টা ক্লাস হয়েছে। তো কি করলাম, চিন্তা করলাম যারা কষ্ট করে ক্লাস করছে তাদেরকে ওই ব্যাচে সম্পূর্ণ ফ্রিতে অ্যাড করে দিলাম, মানে দেওয়া শুরু করছি, এখনো সবাইকে করতে পারিনি, শুধুমাত্র যারা সবগুলো ক্লাস করছে। তো আসলে যারা রেগুলার স্টুডেন্ট থাকে তা আমরা চাই তারা শিখুক। হ্যাঁ, সবাই কিন্তু রেগুলার থাকে না, একটা ব্যাচে 20% স্টুডেন্ট শেষ পর্যন্ত থাকে। আপনাদের ব্যাচে 300 জন স্টুডেন্ট, খেয়াল করবেন কথা। প্রথম দিন ক্লাসে ছিল 50%, 60%, প্রথম দিন, মানে প্রথম দিন ক্লাসে মানে টিচাররা কেমন পড়ায় না পড়ায় সেটা দেখতেও তো মানুষ ক্লাসে আসে। তো প্রথম দিনে ছিল 50%, এটাই হলো অনলাইন ক্লাস। তো আমার কথার সারমর্ম হচ্ছে এইটা, যে আপনারা নিয়মিত ক্লাস করেন, যখন যেটা প্রয়োজন হবে আমি সেটা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আর অনেকেরই বিভিন্ন মেসেজ বা রিপ্লাই আমি করতে পারি না, একটু ঝামেলা ছিলাম, আমি আজকে রাতে বসে আসলে 1-2 জন তো আর SMS করে না, একটা ব্যাচের অনেকে অনেক সমস্যা নিয়ে SMS করে, তো সবসময় তো এটা রিপ্লাই করা সম্ভব না। আমি কয়েকদিন যাওয়ার পরে একসাথে মিলে রিপ্লাই করি, ঠিক আছে, আমি দেখে নিব। হার বলতে কি বোঝায়, হার কি, রেট কি? হার হলো 100তে হিসাব। আমি যদি বলি যে ভাই পাশের হার কত, তার মানে 100তে কয়জন পাস করবে। আমি যদি বলি ফেলের হার কত, তাহলে কি 100তে কয়জন ফেল করবে। ঠিক আছে, আপনাদের এই ব্যাচের জন্য বলি নাই, আপনাদের আগের ব্যাচের কথা বলছি। আপনাদের এই ব্যাচ তো কেবল রানিং, এটার চিন্তা ভাবনা পরে। আমি বলছি হচ্ছে আগের ব্যাচ, একটা ব্যাচ শেষের দিকে, ওইটার কথা বলছি। আপনাদের ব্যাচের এ বিষয়ে কিছু বলি নাই আমি। হ্যাঁ, আগের ব্যাচের আপনারা আগে এগুলো শেষ করেন, ওই 11 থেকে 20 হলে পরে ওগুলো ম্যাক্সিমাম একই তো কোর্স, 20% ম্যাথ আলাদা, ঠিক আছে, 20% ম্যাথ আলাদা। যাই হোক, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? তো হার বলতে কি বোঝায়, যে 100 দিয়ে হিসাব করা। তাহলে দেখেন, পাশের কথা বলছে, প্রশ্নের কথা পাশের সংখ্যা আছে নাই, তাহলে বের করতে হবে। পাস করে 60 জনের মধ্যে 42 জন ফেল করলে বাকি 18 জন পাস করে। তাহলে 60 জনে পাস করে 18 জন, একজনের মধ্যে কম পাস করবে তাই ভাগ, হার মানে 100তে কয়জন পাস করবে, তাহলে 100 পরে গুণ। 0 কাটা যাচ্ছে, 6 দিয়ে 18 ভাগ করলে 3, 3 10 30, 100তে 30 জন মানে 30%। ঠিক আছে, এটা তো বুঝতে পারছি না, তাই না? এটা কিন্তু অনেকবার, এটা ছোট একটা প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষা 20 বার, 20-এর অধিক আসছে, এটা অনেকবার আসছে।
60 জনে 42 জন ফেল করে মানে 18 জন পাস করে, 60 জনে পাস করে 18 জন, 100তে পাস করে 30 জন। কমিশনের হার 3.5 টাকা হলে 3000 টাকার মূল্যের জিনিস বিক্রয় করতে কত কমিশন পাওয়া যাবে? এটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আসলে দেখবেন যে আমি এই ম্যাথ করতেছি একভাবে, এটা করতেছি আর একভাবে, তাহলে এক এক ম্যাথের কি এক এক নিয়ম? না, ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রশ্নের চাওয়া অনুযায়ী লাইন সাজানোটা মেন। এই প্রশ্নের চাওয়াটা কি? কত কমিশন পাইবে? মোট 3000 টাকার মূল্যের জিনিসে কত কমিশন পাবে? আপনি দোকানে গেছেন, যাওয়ার পর ধরুন একটা ঘড়ি কিনবেন, তো আপনাকে দোকানদার বললো যে ভাই আপনি ঘড়ি কিনবেন ঠিক আছে, কিন্তু আপনাকে আমি 3.5 টাকা করে কমিশন দিব। মানে কি? ডিসকাউন্ট দিব। হ্যাঁ, কমিশনের হার 3.5 টাকা মানে কি? 100 টাকা 3.5 টাকা তাকে আমি ডিসকাউন্ট দিব। তাহলে 3000 টাকা যদি আমি ঘড়ি কিনি কত টাকা ডিসকাউন্ট পাবো? এই যে যদি ম্যাথ কেউ কোনোদিন না করে সেও তো বের করতে পারবে, তাই না? সে পারবে না? আপনি দোকানে গেছেন, যাই বললেন যে ভাই আমাকে 3000 টাকা ঘড়ি দেন, এই ঘড়িটা দেন। সে বললো যে আপনাকে 3.5 টাকা ডিসকাউন্ট দিব। 3.5 টাকা হার মানে 100তে আপনাকে 3.5 টাকা ডিসকাউন্ট দিবে। তাহলে 3000 টাকা আপনি কয় টাকা ডিসকাউন্ট পাবেন? নিজে একটু বের করি, কিভাবে বের করবো? কমিশনের হার 3.5 টাকা মানে প্রতি 100 টাকায় 3.5 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে, মানে কমিশন। তাহলে 100 টাকায় পাওয়া যায়, কমিশন পাওয়া যায়, সংক্ষেপে লিখলাম 3.5 টাকা। 1 টাকায় আমি কমিশন কম পাবো, তাই ভাগ। তাহলে আমি 3000 টাকার জিনিস যদি ক্রয় করি, 3000 টাকায় বেশি কমিশন পাবো, তাই 3000 গুণ 2 কাটা, উপরে হচ্ছে 3.5 আর এটা থাকে 3.5 মানে 35/10, 3 35 105। এটা আসলে এত বড় করে করাটা বোকামি পরীক্ষার হলে, যে যখনই আপনি এই শূন্য একটা এখানে আছে, এখানে একটা দশমিক আছে, তো এই একটা শূন্য উঠাই দেবেন, এই দশমিকটা এই পার চলে আসবে। মানে ব্যাপারটা এরকম। 30-এর মধ্যে কি 10 থাকে না? 10 গুণ থাকে না? 10 দ্বারা গুণ করলে 1 ঘর আগে দশমিক চলে আসে। একদম ভেঙে দেখি, 30 মানে কি? 3×10=30। 10 দ্বারা যদি এটাকে গুণ করে এটা 35 হয়ে যাবে। 10 দ্বারা গুণ করলে দশমিকটা 1 ঘর সামনে হেঁটে যায়, মানে এখানে চলে আসবে। এখানে চলে আসা মানে 35। এত কিছু দরকার নাই ভাই, 30কে এটা দ্বারা গুণ করলে 105 হবে। কিভাবে আসছে বলে দিছি। আর অন্যভাবে চিন্তা করলে 3.5 মানে 35/10, তারপরে হয়ে গেল। 40 পর্যন্ত বুঝতে পারছি কিনা? প্রশ্ন 40 পর্যন্ত বুঝতে পারছে কিনা? শতকরায় আমি যা করাই দেবো এর বাইরে দরকার নাই। আমি অনেক করাই দেবো, 4টা ক্লাস নেব, 3টা বা 4টা ক্লাস নেব, বুঝতে পারছি? মানে শতকরায় শীটে যা আছে এগুলো আগে শেষ করেন, তারপর বাকিটা দেখা যাবে। এটা বুঝছে কিনা? কিছু পাবলিক ক্লাসে ঢুকে 5 মিনিট পর খোঁজ থাকে না। আপনাদের আসলে এখন দেখেন মজার কিছু কোশ্চেন দেখবো, মজার। এই ম্যাথগুলো ঐকিক স্টাইলেও করা যায়, কিন্তু আমরা ঐকিক স্টাইলে না গাইয়া সংক্ষেপে করার চেষ্টা করব। মানে এটাও রিটার্ন স্টাইলই। একটি স্কুলে 450 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 18% ছাত্রী। ওই স্কুলে কতজন ছাত্রী আছে? তো আমরা এত ডিটেলসে যাব না, একদম বাস্তবে চিন্তা করব যে ভাই মোট শিক্ষার্থী তো 450 জন, তো 450 জনের 18% ছাত্রী হবে, তো টোটাল 450-এর 18% বের করলে কাহিনী শেষ। টোটাল শিক্ষার্থীর 18% যেহেতু ছাত্রী, তাহলে টোটাল শিক্ষার্থী 450 হইলে 450-এর 18% হচ্ছে অ্যান্সার। 450 এর মানে গুণ 18% মানে 18/100। 0 কাটা, এটাকে 5 দিয়ে ভাগ করলে 2, এটাকে 5 দিয়ে ভাগ করলে 9, 2 জন একে ভাগ করলে হচ্ছে 9, 9 নং 81 জন। এটা হচ্ছে অ্যান্সার। একটি স্কুলে 450 জন শিক্ষার্থী আছে, 18% ছাত্রী। ছাত্রী বের করতে বলছে, তো মোট শিক্ষার্থীর 18% অ্যান্সার। আপনারা বলবেন ছাত্র কয়জন? এই ম্যাথে ছাত্র কতজন? সবার কাছে কোশ্চেন, ছাত্র কতজন? 4-5-এর অঙ্ক। যাই হোক, ছাত্র কতজন? দ্রুত বলেন, ছাত্র কতজন? ওকে, মানে বাকিরা যারা অ্যান্সার করে না, আপনারা কি বোঝেন নাই? এই ম্যাথের অ্যান্সার শেষ। আমি একটা বাড়তি কোশ্চেন করছি যে এই ম্যাথে যদি ছাত্র সংখ্যা চাওয়া হয়তো তাহলে অ্যান্সার কত হইতো।
তো মোট সিট আছে 450, এর মধ্যে 81 জন যদি ছাত্রী হয় সেটা বিয়োগ করলে বাকিরা কি ছাত্র। ধন্যবাদ সবাইকে। 20টি কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা কত? আমি যা কিছু মোট হিসাব করবো, মোট মানে 100%, তাহলে আমি যে 20টা কমলা কিনলাম মানে 100%, তো 100%-এর 20% যদি পচা হয় তাহলে ভালো কত? 100%-এর মধ্যে 20% পচা দিলে বাকি 80% ভালো, তাই না? তাহলে মোট কলা 20টা, 20-এর 80% হচ্ছে অ্যান্সার। 80 কই পাইলাম? এই 20% পচা মানে 80% ভালো, তাহলে মোট কমলার 80% হচ্ছে অ্যান্সার। 16টা, 20টা কমলার, তাহলে 4টা হচ্ছে পচা, তাই না? বুঝতে পারছি? যদি 15টা পোশাকের মধ্যে, এটা তো বুঝতে পারছি না, একজন বুঝতে পারে নাই। বাজার থেকে আমি 20টা কমলা আনছি, টোটাল কমলা, মোট কমলা, এর মানে হলো 100%। সবকিছুর মোট মানে 100%, মোট কমলা, মোট পোশাক, যে কোনো কিছুর মোট সম্পত্তি 100%। তো 20% পচা, আপনাকে ভালো বের করতে বলছে। তো 100%-এর মধ্যে 20% পচা মানে কি? বাকি 80% কমলা অবশ্যই ভালো, তাহলে মোট কমলা যদি 20টা হয় তাহলে 20টার 80% হচ্ছে অ্যান্সার। তো না বোঝার কিছু নাই। যদি 15টা পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ মানে কি 40% পোশাক শার্ট হয়, তা 15টা পোশাকের কতটা শার্ট নয়? কতটি শার্ট নয়, এটা ছিল কোশ্চেন। শার্ট না কতটি? তা আমার মোট পোশাক মানে 100%, তো 100%-এর মধ্যে 40 ভাগ যদি শার্ট হয় মানে 40% যদি শার্ট হয়, তাহলে বাকি 60% শার্ট নয়, তাহলে মোট পোশাক যদি 15টা হয়, 15-এর 60% হচ্ছে অ্যান্সার। বুঝি নাই? ভালো করে একটু খেয়াল করতে হবে। 15টা পোশাকের 40% শার্ট, প্রশ্ন হচ্ছে শার্ট না কতটি? 40% যদি শার্ট হয় তাহলে 100% থেকে 40% বিয়োগ করলে বাকিটা কি শার্ট নয়, তাহলে মোট পোশাকের 60% বের করলে আসে শেষ। 0 0 কাটা, এটাকে 5 দিয়ে ভাগ করলে 2, এটাকে 5 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে 6 ভাগ করলে 3, 3 দিয়ে 9টা হচ্ছে অ্যান্সার। যারা বুঝি নাই, 40% শার্ট, তাহলে বাকি 60% প্যান্ট বা অন্য কিছু, মানে শার্ট বাদে বাকিগুলা, তাহলে মোট পোশাকের 60% তো আমাদের অ্যান্সার হবে। আবারও বলছি, একদম ছোট্ট জিনিস, এতটুকু যদি শার্ট হয় তাহলে 60% শার্ট নয়, শার্ট নয়, মোট পোশাকের 60% হচ্ছে অ্যান্সার। এখন বুঝলে ডান লেখেন, না বুঝলে কোশ্চেন করতে পারেন, না বুঝলে কোশ্চেন করিতে পারেন। প্রকৃত মূল্য নির্ণয়, এই সমস্ত প্রশ্ন মাঝে মাঝে প্রাইমারিতে আসে, তো যাই হোক দেখি আমরা কি বলছে না বলছে। একটি পাঠ্য বই প্রকৃত মূল্যের শতকরা 90 ভাগ মূল্যে 72 টাকায় বিক্রয় করা হলো, বইটার প্রকৃত মূল্য কত? দেখেন, প্রকৃত মূল্যের শতকরা 90 ভাগ মূল্যে বিক্রয় করা আছে, তার মানে কি 100 টাকা যদি দাম থাকে তাহলে 90 টাকায় বিক্রয় করা হয়েছে। যারা বুঝি নাই, আমি আপনাকে দোকানে যাওয়ার পর বললাম কি যে ভাই এই জিনিসটার যে মেইন দাম তার 90 ভাগ দাম আমাকে দিবেন, তার মানে কি 100 টাকা যদি হয় আমাকে 90 টাকা দিবেন। প্রকৃত মূল্যের শতকরা 90 ভাগ, এর মানে হলো 100 টাকার জিনিস 90 টাকায় বিক্রয় করছে, তাহলে বইটার মেইন দাম কত, প্রকৃত মূল্য কত? তো আমরা এখানে একটা লাইন ডেভেলপ করব,
প্রকৃত মূল্যের শতকরা 90 ভাগ মানে হলো বিক্রয় মূল্য 90 টাকা হইলে ওই জিনিসটার প্রকৃত দাম ছিল 100 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য 100। বিক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য 100 ভাগ 90। বিক্রয় মূল্য কত? 72 টাকায় বিক্রয় করছে। এটা হলো পার্সেন্টেজের ক্ষেত্রে হিসাব, এটা হলো আলাদা করে হিসাব, মেইন টাকা। ঠিক আছে। 8 8 10 80 80 টাকা। 0 0 কাটলাম, 9 দিয়ে 72 ভাগ করলে 8 8 10 80। তাহলে প্রকৃত দাম ছিল 80 টাকা, আমি 72 টাকায় কিনছি। আপনাকে বললাম যে প্রকৃত মূল্যের 90 ভাগ মূল্যে জিনিসটা বিক্রয় করব। তার মানে কি 100 টাকার জিনিস আমি 90 টাকায় বিক্রয় করব। বিক্রয় মূল্য যখন 90, প্রকৃত দাম তখন 100। বিক্রয় মূল্য যখন 72, প্রকৃত দাম তখন 80। জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানে কি 180 টাকা দিল। বইটার প্রকৃত মূল্য কত ছিল? এখানে আবার কমিশন দিছে। 10% কমিশন দেওয়া মানে কি 100 টাকায় 10 টাকা ছাড় দেওয়া, তার মানে 90 টাকায় কেনা। 10% কমিশন মানে কি 100 টাকায় 90 টাকা, 100 টাকায় 10 টাকা ছাড় দেওয়া, 90 টাকায় কেনা। তাহলে আমরা বলতে পারি কমিশনে ক্রয় মূল্য কত হয়? ক্রয় মূল্য 10% ডিসকাউন্ট মানে 100 টাকায় 10 টাকা বিয়োগ 90 টাকা, মানে সে 10% কমিশনও কিনছে, মানে 100 টাকা যদি প্রকৃত দাম হয় 90 টাকায় ক্রয় করছে। তাহলে এরই সেম ম্যাথ। এখানে শতকরা 90 বলছে, ডিরেক্ট বলে দিছিল, আর এখানে পার্সেন্টেজটা আলাদা করে দিছে। তো যাই হোক, আমরা কি লিখবো? ক্রয় মূল্য 90 হলে প্রকৃত মূল্য 100। আবারও বলছিলাম এটা কোথা থেকে পাইলাম? 10% কমিশন, এর মানে হলো 100 টাকায় 10 টাকা ছাড় দেওয়া, মানে 90 টাকায় ক্রয় করা, মানে আমি 90 টাকায় ক্রয় করছি। তাহলে ক্রয় মূল্য যখন 90, প্রকৃত মূল্য তখন 100। ক্রয় মূল্য তখন যখন 1, প্রকৃত মূল্য তখন কত? 100/90। ক্রয় মূল্য কত? সে 180 টাকায় কিনেছে। 90 দিয়ে 180 ভাগ করলে 2 2 100 200 টাকা হচ্ছে না স্যার? বুঝতে পারছি? এইটুকু ডান কিনা? না বুঝলে কোশ্চেন কইলেন আমাকে। ওকে। এক ব্যক্তির বেতন 20% হারে বৃদ্ধি পেয়ে বেতন হয়েছে 6000 টাকা। বৃদ্ধির পূর্বে বেতন কত ছিল? একজন একটা প্রশ্ন করছেন, কখন ক্রয় আর কখন বিক্রয়। এখানে টাইপিং মিস্টেক, এখানে 72 টাকায় বিক্রয় করা হলো, এটা প্রশ্নটা বিক্রয়। এখানে আপনাকে সরাসরি বলে দিয়েছে বিক্রয়, আর এখানে বলে দিয়েছে ক্রয়। এটা বোঝার তো না বোঝার কিছু নেই, তো কোশ্চেনেই লাইন আছে, এই যে দেখেন ক্রয় আর বিক্রয়। আমি ক্রয় করছি আর এখানে বিক্রয় করছে। লাভ ক্ষতি পড়াইলে ক্রয় বিক্রয় আরো ক্লিয়ার হবেন, সমস্যা নেই। আচ্ছা, 20% বৃদ্ধি পাওয়ার পর এটা টোটালি 6000 টাকা হয়েছে। বৃদ্ধির পূর্বে বেতন কত ছিল? তো 20% বৃদ্ধি পাওয়া মানে কি 100 টাকা যদি বেতন হয়, 20 টাকা বেড়ে 120 টাকা হবে, তাই না? তাহলে 20% বৃদ্ধিতে বর্তমান বেতন 100 যোগ 20 120 টাকা। 20% বৃদ্ধি এর মানে হলো 100 টাকা যদি হচ্ছে পূর্বের বেতন হয়, 120 টাকা হবে বর্তমান বেতন। আর একবার বলছি, 20% বৃদ্ধি এর মানে হলো আগে যদি বেতন 100 টাকা থাকে, এখন 120 টাকা হবে, মানে পূর্বের বেতন 100 হইলে বর্তমান বেতন 120। তাহলে যেহেতু প্রশ্নে পূর্বের বেতনটা চাইছে, লাইন লেখার সময় পূর্বের বেতনটা শেষে চলে যাবে। কি লিখবো? বর্তমান বেতন 120 হলে পূর্বের বেতন 100, বর্তমান বেতন 1 হলে পূর্বের বেতন 100/120। বর্তমান বেতন 6000 টাকা, কোশ্চেনে দেয়াই আছে।
100 গুণন 6000 ভাগ 120। তো 0 0 কাটা যাচ্ছে, 12 দিয়ে 60কে ভাগ করলে 5, তাহলে 5 শূন্য, তাহলে 5000। এই যে 50,000 100 গুণ করলে 5000। তাহলে বর্তমান বেতন 6000 হইলে আগে ছিল 5000। এটাই কোশ্চেনে চাইছে। ঠিক আছে, না বুঝলে আমাকে বললেন। একটি বিলের উপর 6% বাট্টা, এই বাট্টা আবার কি? বাট্টা হলো ডিসকাউন্ট বা ছাড়, ডিসকাউন্ট। বাট্টা মানে কি? ডিসকাউন্ট দেওয়া। একটি বিলের উপর 6% বাট্টা দেওয়ার পর তা হলো 282 টাকা। মূল বিলের পরিমাণ কত? সেম আগের প্রশ্নটার মতোই, ডিসকাউন্ট মানে কমবে। তাহলে 6% ডিসকাউন্টে বর্তমান বিল। 6% ডিসকাউন্ট মানে কি? 100 টাকায় 6 টাকা কমাইয়া দেওয়া, 94 টাকা। ক্লিয়ার? 6% ডিসকাউন্ট মানে হলো 100 টাকা যদি মূল বিল থাকে, 94 টাকা হবে বর্তমান বিল। কথা কি বুঝতে পারছি? তো লিখবো, যেহেতু মূল বিলটা বের করতে বলেছে, লাইন লেখার সময় শেষে চলে যাবে অটোমেটিক। তাহলে কি করব? বর্তমান বিল 94 টাকা হলে মূল বিল 100। বর্তমান বিল 1 টাকা হলে মূল বিল 100/94। বর্তমান বিল কোশ্চেনে দেয়া আছে, এটা কিন্তু ডিসকাউন্ট দেওয়ার পরের বিল, মানে মেইন বিলটা চাইছে আর এটা দিছি আমি। তাহলে বর্তমানে আমি 282 টাকা দিব, 282/94। ঠিক আছে? হ্যাঁ, 94 টাকা ভাগ করলে 3 4 12 থেকে 1 27। হ্যাঁ, এটা যেটাকে ভাগ করলে 3 3 100, 300 টাকা। তাহলে আসলে মূল বিল ছিল 300 টাকা, 6% ডিসকাউন্ট দেওয়ার পর 282 হয়েছে। আর একবার রিপিট করে আসি। একটা বিলে 6% ডিসকাউন্ট দেওয়ার পর 282 হয় বর্তমানে। 6% ডিসকাউন্ট মানে 100 টাকা 6 টাকা কম দেওয়া। তাহলে 100 টাকা যদি মূল বিল হয়, 94 টাকা বর্তমান বিল। বর্তমান বিল 94 হলে মূল বিল 100, বর্তমান বিল 282 হলে মূল বিল 300। এটাই প্রশ্নে চেয়েছে। আহসানের বেতন, আচ্ছা এই ম্যাথটা বলি, আগের ম্যাথ লাগবে এবার। আহসানের বেতন 5% বৃদ্ধি পাওয়ায় তার বেতন 6000 টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল? 52 নম্বর কোয়েশ্চেন আর 49 নম্বর কোয়েশ্চেনের পার্থক্য কোথায়? এই দুটা প্রশ্নের ডিফারেন্সটা কোথায় সেটা একটু বোঝা দরকার আছে। এটা বৃদ্ধি পাওয়ার পর মোট কত বেতন হয়েছে সেই মোটটা দেওয়া, এটা কিন্তু মোট দেওয়া, লক্ষ্য করবেন। আর এটা হচ্ছে 5% বৃদ্ধি পায় তার বেতন এত বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত বেতন, মানে কতটুকু বৃদ্ধি পেয়েছে, দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। বৃদ্ধিপ্রাপ্ত বেতন। তাহলে আমরা যখন লাইন সাজাবো ওই ম্যাথের ডাটা অনুযায়ী সাজাবো। আর একবার বোঝাই, তো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ম্যাথ। এটা বৃদ্ধি পাইয়া মোট এত হইছে, আর এখানে বৃদ্ধি পাইয়া এতটুকু বৃদ্ধি পাইছে, এটা বৃদ্ধিপ্রাপ্ত বেতন। ঠিক আছে, মাথা ঠান্ডা রাখেন, কোনো প্রবলেম নাই, সহজ ম্যাথ, আমি জাস্ট ডিফারেন্সটা দেখানোর চেষ্টা করতেছি। ওকে, তো 5% বৃদ্ধি পায় এর মানে হলো 100 টাকায় 5 টাকা বাড়বে, মানে 100 টাকা যদি মোট বেতন হয় সেখানে 5 টাকা বৃদ্ধি পাইবে। তাহলে আমাকে বলছে 6000 টাকা যদি বৃদ্ধি পাইতে হয় তাহলে মোট বেতন আগে কত ছিল? আচ্ছা, এখানে আগের বেতনটা চাইছে, ভালো করে খেয়াল করেন, এখানে আগের বেতনটা চাইছে। তার মানে কি? 5% বৃদ্ধি পায় এর মানে হলো বেতন যদি 100 টাকা থাকে সেখানে 5 টাকা বৃদ্ধি পাইবে, মানে সরি হ্যাঁ 5 টাকা বৃদ্ধি পাইবে। তাহলে এখানে 6000 টাকা বৃদ্ধি পায়, তাহলে আমি আসলে দেখবো 6000 টাকা বৃদ্ধি পাওয়ার জন্য আমার আগের বেতন কত হওয়া উচিত। তাহলে আমি এখান থেকে লাইন সাজাবো। 5% বৃদ্ধি পায় এর মানে হলো বৃদ্ধিপ্রাপ্ত টাকা 5 হলে মোট বেতন 100, মানে 100তে 5 বৃদ্ধি পায়।
5 টাকা বৃদ্ধি পায় প্রতি 100 টাকায়, সংক্ষেপে লিখি 100-তে। 5% বৃদ্ধি মানে 5 টাকা বৃদ্ধি পায় 100-তে, তাহলে 1 টাকা বৃদ্ধি পায় 100/5। আমি জাস্ট টেস্ট করে দেখব যে আমার বেতন যদি 6,000 টাকা বৃদ্ধি পাইতে হয় তাহলে মোট বেতন কত হওয়া উচিত। 5 কুড়ি 100, 6 দুগুণে 12 আর 4টা শূন্য, তাহলে আমার 1,20,000 টাকা হচ্ছে বেতন। এটা যারা বুঝি নেই আর একবার বোঝাচ্ছি, একদম ঠান্ডা মাথায় খেয়াল করেন। প্রশ্ন হচ্ছে মানে আসনের বেতন কত ছিল, মানে আগে কত ছিল, মানে মেইন বেতনটা আসলে তার কত। প্রশ্নে বৃদ্ধিপ্রাপ্ত টাকা দেওয়া, লাইনটা সেভাবে সাজাইতে হবে। 5% বৃদ্ধি পায় মানে 5 টাকা বৃদ্ধি পায় 100 টাকায়, তাহলে 6,000 টাকা বৃদ্ধি পাওয়ার জন্য এত টাকা বেতন দরকার। এটাই আমার বেতন আগে ছিল। এখনো যারা বুঝি নাই, আপনার বেতন 5% বৃদ্ধি পাওয়ার পর মোট 6,000 টাকা বৃদ্ধি পাইছে, মানে বৃদ্ধি পাইছে 6,000, তাহলে আপনার বেতন কত ছিল। 5% বৃদ্ধি পায় এর মানে হলো 5 টাকা বৃদ্ধি পায় 100 টাকার মধ্যে, তাহলে 6,000 টাকা বৃদ্ধি পাওয়ার জন্য 1,20,000 টাকা বেতন লাগবে। এখন বলেন কোনটা বুঝি নাই, এখন একটু জানান যে কোনটা বুঝি নাই। এটা বুঝলে আমি সামনে যাব, না বুঝলে কোশ্চেন করতে পারেন। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি কিনা? প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যার 7% জন্মগ্রহণ করে, 3% মারা যায়। 1 বছরে শহরে 400 জন লোক বৃদ্ধি পাইলে ওই শহরের মোট লোক সংখ্যা কত? একদম সেম কোশ্চেন। আচ্ছা, বৃদ্ধি পায় আসলে কত? বৃদ্ধি পায় একটা জায়গায় 7% জন্মগ্রহণ করতেছে, 3% মারা যাচ্ছে, তাহলে আলটিমেটলি 4% বৃদ্ধি পাচ্ছে। আপনি 60 টাকা ইনকাম করেন আর 3 টাকা খরচ করেন, তাহলে আলটিমেটলি আপনার থাকতেছে কত? 4 টাকা। সেম ভাবে 7% জন্মগ্রহণ করে আর 3% মারা যায়, এর মানে কি? এর মানে হচ্ছে 4% বৃদ্ধি পায়। একজন খুব সুন্দর একটা কোশ্চেন করছেন যে এখানে 100+5 হইল না কেন। যদি প্রশ্নে বলতো যে বেতন বৃদ্ধি পাওয়ার পর মোট বেতন কত, তাইলে আমরা এখানে হিসাব করতাম 100+5। এখানে মোট বেতন চায় নাই। হ্যাঁ, এখানে যদি বলতো যে বৃদ্ধি পাওয়ার পর তার বর্তমান বেতন কত, মানে মোটটা কত, তখন আমরা যোগ করতাম। এখানে যা হিসাব করতে বলছে যে তার বেতনটা আগে কত ছিল। তাহলে আমি আসলে দেখছি যে প্রতি 100 টাকায় যদি 5 টাকা বৃদ্ধি পায়, তাহলে 6,000 টাকা বৃদ্ধি পাওয়ার জন্য আমার এই বেতনটা দরকার। এটা হচ্ছে অ্যান্সার। আর যদি প্রশ্নে বলতো যে 5% বৃদ্ধি পায়, তার বেতন এত বৃদ্ধি পায়, আহসানের এখন টোটাল বেতনটা কত বৃদ্ধি সহ, তখন আমরা ওই কাজটা করতাম। এই জন্য তো বলছি 49 আর 52 সম্পূর্ণ ভিন্ন জিনিস। ঠিক আছে, ওকে। মানে আসলে লাইনটা সাজানোটা সম্পূর্ণ ডিপেন্ড করে প্রশ্নে কেমন ডাটা। এখানে বৃদ্ধি পাওয়ার পর মোট বেতনটা দেওয়া ছিল, তাই আমরা মোট হিসাব করছি। আর এখানে শুধু বৃদ্ধিটুকু দেওয়া, তাই যোগ করা যাবে না। মোট বেতন ছিল মানে আমি ডাটাটা এমন ভাবে নিব, এখানেও মোট, এখানেও মোট। ঠিক আছে, ওকে। সেম ম্যাথ দেখেন, 4% বৃদ্ধি পায়, এর মানে হলো প্রতি 100-তে 4 জন বৃদ্ধি পায়। আপনি প্রশ্নের ডাটা খেয়াল করেন। প্রশ্নে বলছে কি 1 বছরে শহরে 400 জন লোক বৃদ্ধি পায়, তাহলে একটা বৃদ্ধিপ্রাপ্ত লোক দেওয়া আছে। তাহলে 4% বৃদ্ধি পাওয়ার মানে কি? প্রতি 4 জন বৃদ্ধি পায় 100-র মধ্যে। 4 জন বৃদ্ধি পায় প্রতি 100-তে, তাহলে একজনের ক্ষেত্রে কি হবে? কম হবে। আমি জাস্ট টেস্ট করে দেখব যে ভাই 400 জন লোক বৃদ্ধি পাওয়ার জন্য মোট কত লোক দরকার, মোট জনসংখ্যাতে বের করতে বলছে। 4 25 100, 10,000।
এটা হচ্ছে অ্যান্সার। এটা অনেকবার প্রাইমারিতে 3-4 বার আসছে এই প্রশ্ন। যারা বুঝি নেই 7% জন্মগ্রহণ করে 3% মারা যাবে, 4% বৃদ্ধি পায়। 4% বৃদ্ধি পাওয়ার মানে হলো প্রতি 100-তে 4 জন বৃদ্ধি পায়। তাহলে 4 জন বৃদ্ধি পাওয়ার জন্য মোট লোক লাগে 100, 400 জন বৃদ্ধি পাওয়ার জন্য মোট লাগবে 10,000। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। মূল্য কমে যায়, পণ্য বেশি পাওয়া যাবে। এই ম্যাথগুলা তো আবার একটু ঘটনা না বুঝলে হবে না। আচ্ছা, ঘটনা বোঝাই আপনাদের, ম্যাথে পড়ে যাই। আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করব। সবাই তো কম বেশি বাজার ঘাট করছেন, তাই না? তো আমি বললাম কি যে ভাই 1 বস্তা চালের দাম 4,000 টাকা। এটা আমি আগে জানি যে আমি যদি বাজারে যাই 1 বস্তা চাল কিনতে আমার 4,000 টাকা লাগবে। তো আমি 4,000 টাকা নিয়ে বাজারে গেলাম। যাওয়ার পর দেখতেছি 4,000 টাকার চালের বস্তা এখন 3,800 টাকা। আমি কিন্তু চাল কেনার জন্য 4,000 টাকা নিয়ে গেছি, কারণ আমি আগে জানি যে ওটা 4,000 টাকা। কিন্তু বাজারে যাওয়ার পর দেখতেছি যে ওটা 3,800, তার মানে 200 টাকা আমি ছাড় পাইছি। তাহলে 3,800 টাকা আমি 1 বস্তা চাল নিলাম। এখন আমি তো 4,000 টাকা চালের জন্য নিচ্ছি, তো আমি চিন্তা করলাম 200 টাকা যেহেতু এখন হাতে আসে, এই 200 টাকা আরো কিছু চাল নিয়ে যাই। এখন মনে করেন 200 টাকায় 3 কেজি চাল আমি বেশি পাইলাম। পথির মধ্যে আমার বন্ধু জিজ্ঞেস করলো যে 3 কেজি চালের বর্তমান দাম কত, আপনি কত বলবেন? কমেন্টে জানান তো। যাই, ঘটনা বুঝি নাই। 4,000 টাকা নিয়ে বাজারে গেছি। আমি জানতাম চালের বস্তা 4,000 টাকা, কিন্তু এখন দাম কমার ফলে 3,800 টাকা হয়েছে। আমার হাতে 200 টাকা আছে, আমি ওই 200 টাকা আরো 3 কেজি চাল বেশি পাইছি। তখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 3 কেজি চালের দাম কত, তাহলে আমি কি বলবো? আমি 200 টাকা বলবো। সেম ঘটনাটা এখানে অ্যাপ্লাই করবো। আমি যে ঘটনাটা বলছি সেটা যদি বোঝেন, এই ম্যাচ শেষ। আমার কথার সারমর্ম হচ্ছে মূল্য যতটুকু কমবে তার বিনিময়ে পণ্য বেশি পাবো। ওই 200 টাকা কমার কারণেই আমি আরো 3 কেজি চাল বেশি পাইছি। তাহলে এই ম্যাথে মূল্য যতটুকু কমবে সেটাই আনসার। দেখেন, চালের মূল্য 12% কমে যায়, 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। তাহলে 1 কুইন্টাল চালের বর্তমান মূল্য কত? তাহলে আমি আসলে দেখবো মূল্য কতটুকু কমছে। 6,000 টাকার চালে এখন আমাদের 12% কমছে, তাহলে 12% বের করেন। 72, 720 টাকা। মানে 6,000 টাকার চালে 720 টাকা কমে গেছে, যার কারণে আমি 1 কুইন্টাল চাল বেশি পেয়েছি। তাহলে 1 কুইন্টাল চালের দাম কত? 720 টাকা। ম্যাথ শেষ। তাহলে 1 কুইন্টাল চালের দাম 720 টাকা। কুইন্টাল চালের মূল্য 720, ম্যাথ হয়ে গেছে। মানে যতটুকু মূল্য কমবে সেটাই আনসার। 6,000 টাকার চালে 12% কমছে, মানে 720 টাকা কমছে। তাহলে আমি যে 1 কুইন্টাল চাল বেশি পাইলাম, কার জন্য পাইছি? ওই 720 টাকা কমার জন্য, অর্থাৎ 720 টাকার বিনিময়ে পাইছি। তাহলে 720 টাকায় বর্তমানে এখন 1 কুইন্টাল চালের দাম। বুঝি নাই? 2 লাইনে ম্যাথ শেষ, যারা বুঝি নাই। ওরে ভাই, 6,000 টাকার চালে 12% কমা মানে 720 টাকা কমা। তাহলে আমি আগে যে চাল পাইতাম 720 টাকা কমার কারণে 1 কুইন্টাল চাল বেশি পাইছি। তাহলে 1 কুইন্টাল চালের দাম হলো 720 টাকা। যে 1 কুইন্টাল চাল বেশি পাওয়ার পিছনে কারণ কি? 720 টাকা কমে যাওয়া। তাহলে 720 টাকাই তো আপনাকে 1 কুইন্টাল চাল বেশি দিছে। তাহলে এটাই হচ্ছে 1 কুইন্টাল চালের দাম। তাহলে মূল্য যা কমবে সেটাই হবে অ্যান্সার। মূল্য 720 টাকা কমছে, এটাই হচ্ছে অ্যান্সার। মাথায় না ধরলে কিন্তু বলবেন আমাকে যে ভাই মাথায় ধরতেছে না। তাহলে আমি আরো বারবার এক কথা বলবো। ঠিক আছে, ওকে। কলার দাম 20% কমে যায়, 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। একটি কলার দাম কত? তো 12 টাকায় 20% কমা কি? 12 এর 20%, 12 এর 20%। আমি আসলে দেখবো কতটুকু কমে। তাহলে 12 এর মানে গুণ 20%, মানে 20/100। 0 কাটা। এটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 5, 2 দিয়ে ভাগ করলে 6, সেটা মানে 12/5। ঠিক আছে, তাহলে 12/5 মানে হলো
কত হয় 2.4, এটা ভাগ করে দেখেন, এইভাবে করে দেখেন। দশমিক দিয়ে 0, 4 5 20। 12 টাকার কলায় 2.4 টাকা কমে যাওয়ার কারণে আমি 2টা কলা বেশি পেয়েছি। এইটাই কি অ্যান্সার? এটা হলো 2টি কলার দাম। ভালো করে খেয়াল করবেন, এখানে মনোযোগ দিতে হবে। 1 কুইন্টাল চাল বেশি পেয়েছি, সেটাই কোশ্চেনে চাইছে, কিন্তু 2টা কলা বেশি পেয়েছি, কোশ্চেন কিন্তু একটা চাইছে। ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে 2টি কলার দাম 2.4, একটি কলার দাম কত হবে? অর্ধেক হবে, 1.2। মানে 12 টাকার 20% কমা মানে হচ্ছে 2.4 টাকা কমা। এই 2.4 টাকা কমার কারণে আমি 2টা কলা বেশি পেয়েছি। তাহলে 2টা কলার দাম এত। এখন কোশ্চেনে তো 2টা চাই না, একটা চাইছে, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে। 2টা কলা কিনতে যদি এত লাগে, একটা কিনতে এর অর্ধেক লাগবে। বুঝতে পারছে কিনা? এটা বুঝতে পারছে কিনা একটু কষ্ট করে আমাকে জানাবেন। আপনাদের আরো কিছু মত আজকে দেখাবো, আরো অল্প কিছু প্রশ্ন দেখাবো, খুব বেশি না, 3-4টা। শামীমের আয় ব্যয়ের অনুপাতে এত, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ব্যয়? সঞ্চয়টা আয়ের কত? আগে সঞ্চয় বের করি। আয় করি 20 টাকা, ব্যয় করি 15 টাকা, তাহলে সঞ্চয় কত? 5 টাকা, তাই না? তাহলে মাসে 20 টাকায় আমি সঞ্চয় করি 5 টাকা, তাহলে 1 টাকায় সঞ্চয় করবো কি? 5/20 শতকরা চাইছে, তাহলে 100 টাকায় সঞ্চয় করব। 25 মানে 25%। যারা বুঝি না এখনো, 20 টাকা আয় করি, 15 টাকা খরচ করি, তাহলে 5 টাকা সঞ্চয় করি। বলছে মাসিক সঞ্চয়টা আয়ের শতকরা কত ভাগ? তাহলে মাসে 20 টাকা ইনকাম করলে 5 টাকা সঞ্চয় করি, তাহলে 100 টাকা ইনকাম করলে 25 টাকা আমি সঞ্চয় করতাম। শেষ। শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা, তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ 20 টাকা দেন। তার টিফিন বাবদ খরচ মাসিক স্কুল বেতনের শতকরা কত? এটা আরেকটু সহজ, এখানে কিন্তু অনুপাত নাই। বলছি কি, শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা, তার মা তাকে 20 টাকা টিফিন বাবদ দেন। তাহলে 200 টাকা দেয় মাসিক খরচ, টিফিন খরচ দেয় 20। তাহলে মাসিক বেতন যদি 100 টাকা যায় দিত, তাহলে টিফিন খরচ কত টাকা পড়তো? সেটাই কোশ্চেনে বুঝাইছে। ভালো করে বুঝাই, ভালো করে, এই ম্যাথ করা লাগে না, মুখে মুখে বের করা যায়। মাসিক বেতন যখন 200 টাকা দেয়, তখন 20 টাকা টিফিন খরচ দেয়। তাহলে আপনাকে বলছে মাসিক বেতন যদি 100 টাকা দেয়, তাহলে টিফিন খরচ কত দেবে? 10 টাকা দিবে। মুখে মুখে বের করা যায়, মানে ম্যাথমেটিক্যালি আমরা করি। মাসিক বেতন 200 টাকা হলে টিফিন খরচ দেয় 20 টাকা, তাহলে মাসিক বেতন 1 টাকা, টিফিন খরচ 20/200, অবশ্যই মাসিক বেতন কত? 100। এই যে শতকরা বলছে না, 10 টাকা। এই যে 200, 100, 20, 10, এটা মুখে মুখে বের করা যায়। বুঝতে পারছি? আজকে যে ম্যাথ করাইলাম এই সব মানে পোলাপানের প্রশ্ন, পিচ্ছি পোলাপানের ম্যাথ। হ্যাঁ, এগুলো কঠিন কোনো কিছু নাই, সবাই কি নেবেন কাজ বাস। এটা বুঝতে পারছি, না বুঝলে বলতে পারেন। মানে আপনাকে কোশ্চেন আসলে বুঝাইছে এইটা, যে 200 টাকা যখন মাসিক বেতন দেয়, তাহলে 20 টাকা তাকে টিফিন খরচ দেয়। তাহলে 100 টাকা যখন মাসিক বেতন দেবে, তাহলে 10 টাকা তাকে টিফিন খরচ দেবে। এখানে লেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্রুত লেখেন।
টাইপ 9 পাশে লেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাভ ক্ষতি বোঝেন না, লাভ ক্ষতি আগে করায়, তারপর দেখবেন যে বোঝেন কিনা। লাভ ক্ষতি পরে, এরপর করাবো সুদ কষা, তারপর লাভ ক্ষতি। 4টা ক্লাস নেবো, 3টা বা 4টা ক্লাস নেবো লাভ ক্ষতির। লাভ ক্ষতি বোঝেন নাকি দেখবো, অবশ্যই বুঝবেন, 100% বুঝবেন লাভ ক্ষতি। 14 টাইপের অঙ্ক করাবো লাভ ক্ষতি, 14 টাইপ। কোন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা 55%, ওই স্কুলে ছাত্র সংখ্যা 1100 হলে মোট শিক্ষার্থী সংখ্যা কত? তাহলে মোট শিক্ষার্থী চেয়েছে, তো 55% ছাত্র, এর মানে হলো 100 জন যদি মোট শিক্ষার্থী হয় 55 জন ছাত্র হবে। তাহলে 55 জন ছাত্র হলে মোট শিক্ষার্থী 100, একজন ছাত্র হলে মোট শিক্ষার্থী 100/55। অতএব ছাত্র সংখ্যা যখন 1100 তখন আসলে কত হবে? এটাকে 5 দিয়ে ভাগ করলে 11, এটাকে 5 দিয়ে ভাগ করলে 20, 11 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 11, 100, 100 আর 20 গুণ করলে 2000। মোট শিক্ষার্থী 2000 জন। যারা বুঝি নাই আর একবার, ছাত্র সংখ্যা 55%, এর মানে হলো 100-তে 55 জন ছাত্র হবে। তাহলে 1100 জন ছাত্র হওয়ার জন্য মোট 2000 শিক্ষার্থী দরকার। কথা বুঝতে পারছে কিনা দেখেন। এটা বুঝতে পারছি। এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন, তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত? এই সেম কোশ্চেন। 5% আয়কর মানে কি? ট্যাক্স। আয়কর মানে কি? ট্যাক্স। তো 5% ট্যাক্স দেয় মানে 5 টাকা ট্যাক্স দেয় 100 টাকা যদি তার বেতন হয়, মানে তার ইনকাম হয়। তাহলে 5 টাকা আয়কর দেয় প্রতি 100 টাকায়। তাহলে 1 টাকার ক্ষেত্রে 100/5। আমি জাস্ট টেস্ট করে দেখবো যে 600 টাকা যদি ট্যাক্স দিতে হয় তাহলে মোট আয় কত? $12,000। 5% ট্যাক্স দিই মানে কি? আমি 100 টাকা ইনকাম করলে 5 টাকা ট্যাক্স দিই, তাহলে 12,000 টাকা ইনকাম করলে 600 টাকা ট্যাক্স দিব। তাহলে আপনাকে বলছে 600 টাকা যদি সে ট্যাক্স দেয় তাহলে তার ইনকাম কত? তাহলে 600 টাকা ট্যাক্স দিলে তার ইনকাম কত? 12,000 টাকা। সে 5 টাকা ট্যাক্স দিচ্ছে, ইনকাম যখন 100, তাহলে 600 টাকা ট্যাক্স দিবে, ইনকাম যখন 12,000। শেষ। আর অল্প 2-3টা কোশ্চেন করাবো, একটু ধৈর্য ধরেন, শেষ প্রায়। আর 2টা অঙ্ক করাবো, মানে 4টা অঙ্ক করাবো, এই শেষ। 63 পর্যন্ত করাবো। একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করছে। যারা পাশ করতে পারে নাই তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করছে, 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করে নাই। কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? তো যারা পাশ করতে পারে নাই এরা কি ফেল করছে? তো যারা ক্লাসে যুক্ত আছেন, আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো, এই প্রশ্নের ভিতরে মোট ফেলকৃত শিক্ষার্থী সংখ্যা কত? পার্সেন্টেজ বলবেন না, ফেলকৃত শিক্ষার্থী সংখ্যা। মানে এই কোশ্চেনে কয়জন ফেল করছে সেটা একটু বলতে পারবেন আমাকে? কমেন্টে জানান তো, এই প্রশ্নে ফেল করছে কয়জন সেটা আগে বলেন। এই প্রশ্নে ফেল করছে কয়জন বলেন দ্রুত। দেওয়া আছে কোশ্চেনের ভিতরেই দেওয়া আছে, মোট ফেলটা বলেন আমাকে, ফেলের সংখ্যাটা বলবেন, কিন্তু ফেলের সংখ্যা বলবেন। কেউ বলছেন 12, কেউ বলছেন 70, বলতে থাকেন। জাস্ট কয়জন ফেল করছে সেটা আমি শুনতে চাই। কয়জন ফেল করছে সেটা শুনতে চাচ্ছি। সত্তর 42, 70 42, 70 যারা দিচ্ছেন সেটা ভুল হয় নাই, কেউ 18। আচ্ছা, ওকে, 70 ভুল হয় না, কিন্তু আমি আসলে 70টা চাচ্ছিলাম না, আমি আসলে মোট সংখ্যাটা চাইছি। 70 তো পার্সেন্টেজের হিসাবে, আমি সেটা চাইনি। 70 ভুল অ্যান্সার না, 70 আর 42 দুইটাই সঠিক।
আচ্ছা দেখেন, 30% পাস করে, তার মানে ফেল করে 100% মধ্যে 30% পাস মানে 70% ফেল করে। এটা কিন্তু পরে আসার কথা লাইন। আসলে মোট ফেল করে 42 জন। বলতে পারেন কেমনে? আরে ভাই, যারা পাস করতে পারে নাই তারা ফেল করছে, এদের মধ্যে 12 জন আবার কোর্স করছে, 30 জন করে নাই। তাহলে এই লাইনের যারা আছে 12 আর 30, এরা সবাই ফেল করে, এরা সবাই ফেল কিন্তু শিক্ষার্থী। মূলত কোশ্চেনে ফেলের সংখ্যা দেওয়া আছে বিদায় আমি ফেলের পার্সেন্টেজ বের করছি। এটাই হলো শতকরার ম্যাথ বের করার স্ট্র্যাটেজি। প্রশ্নে যে ডাটা থাকবে তার পার্সেন্টেজ বের করবেন বড় বড় ম্যাথের ক্ষেত্রে। প্রশ্নের ডাটাটা দেওয়া আছে কি ফেলকৃত শিক্ষার্থীর সংখ্যা, তাহলে আমি ফেলকৃত শিক্ষার্থীর সংখ্যার পার্সেন্টেজ বের করব। যারা পাস করতে পারে নাই তার মানে তারা ফেল করছে, এদের মধ্যে 12 জন কোর্স করছে, আবার 30 জন করে নাই। আপনারা যখন মেট্রিক পরীক্ষা দিচ্ছেন, এসএসসি পরীক্ষা দিচ্ছেন, আপনাদের যে বন্ধু বান্ধব ফেল করছে তারা নতুন করে কেউ পরীক্ষা দিচ্ছে, কেউ বিদেশ চলে গেছে, মানে কেউ পড়াশোনা করে নাই। তাহলে যারা ফেল করলো এদের মধ্যে 12 জন আবার কোর্স করছে, আর 30 জন কোর্সে অংশগ্রহণ করে নাই, তারা ফেল করে চলে গেছে। তাহলে মোট ফেল হবে 12 যোগ 30, 42। তাহলে এখানে একটা লাইন সাজাবো, 70% ফেল করে, এর মানে কি 100 জন শিক্ষার্থী 70 জন ফেল করবে। মোট শিক্ষার্থী চাইছেন আমাদের কাছে, তাহলে কি করব? 70 জন ফেল করলে মোট পরীক্ষার্থী 100, তাহলে একজন ফেল করলে মোট পরীক্ষার্থী 100 ভাগ 70। আমি জাস্ট টেস্ট করে দেখবো যে 42 জন ফেল করার জন্য মোট শিক্ষার্থী কত দরকার। 0 0 কাটা, 642, 6 10 60, 60 জন হচ্ছে আনসার। একদম ইজি। প্রশ্নে ফেলের সংখ্যা দেওয়া আসে, ফেলের পার্সেন্টেজ বের করে। 70% ফেল মানে কি 70 জন ফেল করে, মোট শিক্ষার্থী 100 হলে, তাহলে 42 জন ফেল করার জন্য মোট শিক্ষার্থী 60 জন লাগবে। কারো কোনো যদি কোশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে আমাকে জানাবেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ, তাহলে ম্যাথ করার নিয়মটা এরকম যে প্রশ্নের ডাটাটা কি ফেলের সংখ্যা, তাই ফেলের পার্সেন্টেজ বের করছে। যেমন এই ম্যাথটা দেখেন, এটা অনেকবার চাকরি পরীক্ষা আসছে, বিসিএসও আসছে, রিটার্ন পরীক্ষা আসতে পারে, পিলিতে আসতে পারে। মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে, অবশিষ্ট 7,20,000 টাকা তার মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? ধরেন আমি এই ম্যাথটা পারি না, সাপোজ আমি পারি না, কথা মনোযোগ দিয়ে শুনবেন, আমি ধরে নিলাম আমি এটা পারি না, কোনোভাবে পারতেছি না। আমি ডাটাগুলো খেয়াল করি, স্ত্রীর পার্সেন্টেজ, ছেলের পার্সেন্টেজ, বাট মেয়ের টাকা, মানে মেয়ের পার্সেন্টেজ মিসিং। প্রশ্নে যেহেতু মেয়ের টাকা দেওয়া আছে, দেখেন আমি বের করব মূল্য, তাহলে মূল্য কোথায় আছে সেটাকে খেয়াল করব। আমি বের করব পরীক্ষার্থীর সংখ্যা, তাহলে এখানে কোথায় সংখ্যা আছে সেটা খেয়াল করব। প্রশ্নে কি টাকা চাইছে, তাহলে কোথায় টাকা আছে? এটা কিন্তু টাকা না, টাকা না, এটা টাকা। এই টাকাটা কিসের? মেয়ের। প্রশ্নে যেহেতু মেয়ের টাকা দেওয়া আছে, আমি মেয়ের পার্সেন্টেজটা বের করব। মনোযোগ দেন, প্রশ্নে যেহেতু মেয়ের টাকা দেওয়া আছে, মেয়ের পার্সেন্টেজ বের করব। তার মোট সম্পদ মানে কত? মোট সম্পত্তি, এর মানে তো 100%। তাহলে সে মেয়েকে কতটুকু দেয়? মেয়েকে দেয়। তাহলে মোট সম্পত্তি থেকে সে তার স্ত্রী আর ছেলেকে যেটা দিয়েছে, সে স্ত্রীকে দিয়েছে 12%, 58% দিয়েছে ছেলেকে, মোট 70% সে স্ত্রী আর ছেলেকে দিয়েছে। তাহলে 100% থেকে সে স্ত্রী আর ছেলেকে যেটা দিয়েছে সেটা যদি বিয়োগ করি, তাহলে এই 30% কাকে দিয়েছে? মেয়েকে দিয়েছে। এখন মেয়েকে 30% দেওয়ার অর্থটা হলো প্রতি 100 টাকায় 30 টাকা মেয়ে পাবে। তাহলে প্রশ্নে মেয়ের টাকা ছিল, আমি মেয়ের পার্সেন্টেজ বের করছি। প্রশ্নে ফেলের সংখ্যা ছিল, ফেলের পার্সেন্টেজ বের করছি। 30% মেয়েকে দেয়, এর মানে কি প্রতি 100 টাকায় 30 টাকা মেয়ে দেয়। 30 টাকা দেয় প্রতি 100 টাকায়, তাহলে 1 টাকা দিবে 100 ভাগ 30। আমি জাস্ট টেস্ট করে দেখব যে মেয়েকে 7,20,000 টাকা দেওয়ার জন্য তার মোট সম্পত্তি কত হওয়া উচিত। 100 7,20,000 নিচে 30, 0 0 কাটা, 3 দিয়ে 72 ভাগ করলে 24, আর থাকে এখানে 3টা শূন্য। তাহলে 24 দিয়ে এখানে 3 টাকা 2টা 5টা শূন্য, 3 2 5, 3 ঘর পর একটা দশমিক দিব, তারপর মানে কমা দিব, কমা দশমিক নিয়ম, প্রথমে 3 ঘর পর তারপর 2 ঘর পর। এটা হচ্ছে আনসার। শেষ।
প্রশ্নে মেয়ের টাকা ছিল, মেয়ের পার্সেন্টেজ বের করছি। 30% মেয়েকে দিবে, তার মানে হলো 30 টাকা দিবে প্রতি 100 টাকার মধ্যে। তাহলে মেয়েকে 7,20,000 টাকা যদি সে দেয়, তাহলে তার এটা হবে সম্পত্তি। ঠিক আছে? বুঝতে পারছি? 24 লক্ষ হচ্ছে আনসার। এটা বলছে কিনা আর দুটো দেখাই, ছোট দিব আপনাদের। বুঝতে পারছে কিনা? কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। কোশ্চেন আছে? কোশ্চেন আছে কিনা কোনো বলেন? ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 62 নম্বর কোশ্চেনে বলছে কি দেখেন, ভালো করে খেয়াল করেন। বলছে 350 টাকা ধরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা করে ব্যাট দিলে মোট কত টাকা ব্যাট দিতে হবে? একদম বাচ্চাদের কোশ্চেন। দেখেন কিভাবে কি বলছে। আপনি দোকানে গিয়ে 350 টাকা দর, এর মানে কি যে আপনি 1 কেজি মিষ্টি 350 টাকা দিয়ে কিনবেন। তাহলে এরকম 3 কেজি মিষ্টি কিনছেন, এখন 4 টাকা হারে ব্যাট দিলে মোট কত টাকা ব্যাট দিতে হবে? 4 টাকা হারে ব্যাট মানে কি? প্রতি 100 টাকা 4 টাকা ব্যাট দিতে হবে। তাহলে আমি আসলে মোট মিষ্টি কেনার পর কত টাকা ব্যাট দিব? তাহলে আগে দেখি মোট কত টাকার মিষ্টি কিনছি। মোট দাম সংক্ষেপে লিখলাম ভাষাটা, 350 টাকা ধরে 3 কেজি মিষ্টি কিনছি, তাই না? তাহলে 1050 টাকা আমি মোট মিষ্টির দাম। তাহলে 4 টাকা আর ব্যাট মানে কি? প্রতি 100 টাকা 4 টাকা ব্যাট দিব। তাহলে 100 টাকায় বুঝতে, কিন্তু ব্যাট চাইছে, ব্যাট শেষ হবে। ব্যাট 4 টাকা, তাহলে 1 টাকায় ব্যাট কম হবে, তাই 100 ভাগ। অতএব 1050 টাকায় আমি কত টাকা ব্যাট দিব? কিন্তু নিজেরাও বাস্তবিক জীবনে এটা প্রয়োগ করি, তাই না? অর্থাৎ আমরা যখন কেনাকাটা করি তখন এটা তো আমাদের সামনে আসে, এটা না বোঝার কিছু নাই। 0 0 কাটা যায়, এটাকে 5 দিয়ে ভাগ করলে 2, এটাকে 5 দিয়ে ভাগ করলে 21, 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 42 টাকা হচ্ছে আনসার। যারা বুঝি নাই, আমি মিষ্টির দোকানে গিয়ে 1050 টাকার মিষ্টি কিনেছি, এখন মিষ্টির ব্যাট দিতে হবে 4%। এর মানে হলো প্রতি 100 টাকা আমাকে 4 টাকা ব্যাট দিতে হবে। তাহলে 100 টাকা যদি আমি 4 টাকা ব্যাট দিই, 1050 টাকা আমি 42 টাকা ব্যাট দিব। নেক্সট কোয়েশ্চেন, নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি সন্দেশ 250 টাকা হিসাবে 2 কেজি সন্দেশ ক্রয় করলো। ব্যাটের হার 4 টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দেবে? সেম কোশ্চেন, জাস্ট এখানে আগে ব্যাট বের করতে হবে, তারপর মোট টাকা। ঠিক আছে? ওকে, তাহলে শুরু করি। নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি 250 টাকা হিসাবে 2 কেজি সন্দেশ ক্রয় করলো। তাহলে সন্দেশের মোট দাম 250 টাকা করে যদি 2 কেজি কেনে, তাহলে 500 টাকা। সে 500 টাকা সন্দেশ কিনছে, তাহলে দোকানে গিয়ে সে কত টাকা দিবে? দোকানে গিয়ে সে ভ্যাট টাকাও দিবে আর মিষ্টির সন্দেশের দাম দিবে, মোট টাকা দিবে। এখানে শুধু ভ্যাট চাইছে, আর এখানে মোট দোকানে গিয়ে আমি কত টাকা দেবো সেটা চাইছি। তাহলে আমি তো 500 টাকা সন্দেশ কিনছি, এখন ভ্যাটটা বের করলেই হয়। 4 টাকা ভ্যাট দেই, তাহলে 100 টাকায় ভ্যাট 4 টাকা। 1 টাকায় ভ্যাট কত? 4 ভাগ 100। অতএব 500 টাকায় ভ্যাট কত? 20 টাকা। তাহলে দেখেন আমার সন্দেশের দাম হচ্ছে 500 টাকা আর ভ্যাট দিব 20 টাকা, তার মানে দোকানে গিয়ে আমি 520 টাকা দিব। তাহলে এই প্রশ্নটা ছিল শুধু ভ্যাট, আর এখানে ছিল দোকানে গিয়ে সে কত টাকা দিবে। তাহলে 500 টাকা সন্দেশ কিনছেন আর 20 টাকা ভ্যাট আসছে, মোট 520 টাকা দিবেন। এখান থেকে আরো একটা ম্যাথ করে এবার আপনাদের কোশ্চেন করলাম যে দোকানে গিয়ে সে 600 টাকা দিল, দোকানে কত টাকা ফেরত দিবে? এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। 3টা কোশ্চেন এখান থেকে চাই। ব্যাট কত দিবে,
দোকানিকে কত টাকা দিবে, আর অনেক সময় বলে দোকানি কত টাকা ফেরত দিবে। ধরেন আমি এই কোশ্চেনটা করার পর বললাম কি যে দোকানিকে নাবিল 600 টাকা দিল, দোকানি থেকে কত টাকা ফেরত দিবে, কমেন্টে বলেন তো, দ্রুত বলেন। আশি টাকা দিবে। হ্যাঁ, এরকম 3টা কোশ্চেন করতে, মানে প্রশ্ন কিন্তু 3টা হয়। কত টাকা ভ্যাট দিবে, দোকানিকে মোট কত দিবে, আবার আরেকটা কোশ্চেন করবে দোকানি থেকে কত টাকা ফেরত দিবে। 3টা কোশ্চেন হবে এখান থেকে, এগুলো বিসিএস আসছে, এই এখান থেকে একটা প্রশ্ন বিসিএস আসছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তাহলে পরবর্তী ক্লাসে আসলে আমাদের যেটা হয়, মানে আমি যেটা করাই, আপনার শতকরা 3টে ক্লাসও শেষ করি, 4টায় শেষ করি। তো আপনাদের তো শেষ হয় নাই, আর একটা ক্লাস নিব পাশ ফেলের আগ পর্যন্ত। আমি সবসময় পাশ ফেলের যে অঙ্ক সেটাকে আলাদা রাখি, পাশ ফেলটাকে সম্পূর্ণ আলাদা রাখি। ঠিক আছে, তাহলে আলাদা ক্লাস হবে পাশ ফেলের অঙ্কের, একদম ভিআইপি ক্লাস, ওটা পাশ ফেল আলাদা। এরপর আমি এইগুলো যে টুকটাক যেগুলো আছে, আরও কিছু ম্যাথ বাকি আছে, ওই যে শতকরা হ্রাসবৃদ্ধি, ওগুলো শেষ করাই, তারপর আরেকটা ক্লাস নেব পাশ ফেলের। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আর নিয়মিত যারা পরীক্ষা বা ক্লাস করেন না, যে কোনো সময় কিন্তু গ্রুপ থেকে দেখবেন যে আপনি নাই, হঠাৎ করে দেখবেন যে গ্রুপের মধ্যে আপনি নাই, তখন বুঝবেন যে আপনি ক্লাসে নিয়মিত না। কোর্সের ক্লাসের সময়সীমা ছিল 9:30টায়, 9:30 ক্লাস জীবনও 8টায় হয় না, হয়তো আধা ঘন্টা আগে বা পরে নেওয়া যায়, কিন্তু 9:30 ক্লাসকে 8টায় নিয়ে আসা যায়? যাদেরকে আমি 9:30 বলে ভর্তি করলাম তারা কই যাবে? আপনার সমস্যা হয়েছে, সেই জন্য আপনি বলছেন, আপনার দাবি ঠিক আছে, সেটা মানলাম। ওকে, তাহলে সমস্যাটা হলো আপনাকে রেকর্ড ক্লাস দেখতে হবে, এছাড়া কোনো উপায় নাই। কারণ আমি যখন ভর্তি করছি একটা নোটিশ দিয়েই ভর্তি করছি যে এই ডেটে এত সময় ক্লাস হবে। হ্যাঁ, শীত যখন বেড়ে যাবে তখন আমরা হয়তো ক্লাসটা 9টায় নিয়ে আসতে পারি, শীত যখন বাড়বে ডিসেম্বরের লাস্টে আর জানুয়ারিতে ফেব্রুয়ারিতে, তখন হয়তো 9টায় করতে পারি, কারণ শীতের সময় রাত জায়গায় ক্লাস নেওয়া এবং ক্লাস করা দুইটাই টাফ। ক্লিয়ার? সেই জন্য আমরা যেটা করব, 9টায় চেষ্টা করব, কারণ আমাদের তো আরো টুকটাক ব্যাচ থাকে বা আরো পার্সোনাল কাজ বাজ আছে, চেষ্টা করবো আমি 9টায় নিয়ে আসার। ঠিক আছে, ভালো থাকেন। অনেক দিন পর আজকে 1.5 ঘন্টা ক্লাস নিলাম, মানে 1 ঘন্টা সামথিং, তাতেই স্টুডেন্টরা হাঁপায়ে গেছে। তো যাই হোক, শীত যখন বাড়বে তখন একটু আগাই দিই, আমি এটা সবসময় করি, শীতের সময় একটু আধা ঘন্টা আগাই দিই, কারণ অনেক সময় 10:30 11টার পরে অনেক শীত থাকে, ওই সময় ক্লাস করা যায় না, যারা গ্রামে থাকে তাদের আরো কষ্ট হয়। শীতের সময় এটা আমি কনসিডার করবো, শীত যেহেতু এখনো খুব বেশি পরে নাই, ইনশাল্লাহ এটা দেখবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।